इस प्रकार से चित्रण किया गया कि हम मुसलमानों के साथ अन्याय कर रहे हैं। मैं फिर से क्लियर करना चाहता हूं कि ये बिल का इस देश में रहने वाले, इस देश के नागरिक मुसलमानों से कोई स्नान सूतक का संबंध नहीं है, उनके साथ कोई अन्याय का सवाल नहीं। हे বন্ধুরা, আপনি এক সেকেন্ডের জন্য ইমাজিন করুন যে আপনি কোনো গভীর কুয়োর পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আপনি কুয়োর মধ্যে দিয়ে কিছু বিকট শব্দ বেরিয়ে আসতে শুনলেন। আপনি কুয়োতে উঁকি মেরে দেখলেন যে দুটো মানুষ ওই কুয়োয় পড়ে গেছে, আর তারা আপনাকে দেখে চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। আপনি কুয়োর পাশে একটা দড়ি পড়ে থাকতে দেখলেন। তখন আপনি কি করবেন? অবশ্যই দড়িটার এক প্রান্ত কুয়োয় ফেলে তাদের বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় ওই দুজনের মধ্যে একজন হিন্দু এবং অন্যজন মুসলমান, আর আপনি নিজেও একজন হিন্দু হওয়ায় আপনি শুধুমাত্র হিন্দু ব্যক্তিটিকেই বাঁচাবেন, তখন আপনি কি করবেন? আমার মনে হয় বেশিরভাগ মানুষ অবশ্যই দুজনকেই বাঁচানোর চেষ্টা করবে, আর এরকমটাই করা উচিত, কারণ তাদের দুজনেরই সবথেকে বড় পরিচয় হলো তারা মানুষ। আর আমাদের দেশ ভারত এরকমই একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে সবাই সবার পরিজন। আমরা হিন্দু হই বা মুসলমান, একজন ভারতবাসী হিসেবে আমরা কেউই তখন জাতপাতের বিচার না করে সাহায্যের হাত বাড়িয়ে দেব। হে বন্ধুরা, নলেজ ফ্যাক্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর এই ভিডিওতে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 নিয়ে আলোচনা করব। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধনকারী একটি বিল। এই বিলে কি বলা আছে আর এই বিল নিয়ে কেনই বা এত কন্ট্রোভার্সি চলছে, এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। এই বিলে বলা আছে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান অবৈধ অধিবাসী যারা 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছিল তাদের শরণার্থী হিসেবে দেখা হবে এবং তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এই বিলে বর্ণিত 3টি দেশের 6 ধর্মাবলম্বী ব্যক্তিদের নাগরিকত্বের জন্য ভারতে বসবাসের প্রয়োজনীয়তা 11 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। কিন্তু এই বিলের বিধানগুলি আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার যে উপজাতি অঞ্চলগুলি সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত, ইনার লাইন পারমিট দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে না। 2014 সালের নির্বাচনের সময় সেই সময়ের সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই নিয়ে উত্তর পূর্ব ভারতে ব্যাপক রাজনৈতিক বিরোধিতা এবং বিক্ষোভ শুরু হয়ে যায়। তাদের প্রধান উদ্বেগ ছিল যে উত্তর পূর্ব ভারতের জনসংখ্যার পরিবর্তন বাংলাদেশ থেকে আগত অধিবাসীদের সাথে পরিবর্তিত হবে, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন চালু হওয়ার পর নির্বাচিত 19 লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই নাগরিকত্ববিহীন হিন্দু ছিলেন। এই বিষয়টির জন্য বিলটি তাড়াতাড়ি প্রকাশ করা হয়। 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্টটি সংশোধন করে 2016 সালের জানুয়ারি মাসে প্রবর্তন করা হয়েছিল। এটি 2016 সালের 12ই আগস্ট জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে প্রেরণ করা হয়। এই কমিটি 2019 সালের 7ই জানুয়ারি এর প্রতিবেদন জমা দেয়। এরপর কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সংসদে উপস্থাপনের জন্য ইউনিয়ন ক্যাবিনেট 4 ডিসেম্বর 2019 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটি ক্লিয়ার করে দেন। 2019 সালের 9ই ডিসেম্বর 17তম লোকসভায় নতুন বিলটি প্রবর্তিত হয় এবং 10ই ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে রাত 12:11 বিলটি পাশ করা হয়, যেখানে 311টি ভোট ছিল এই বিলের পক্ষে এবং 80টি ভোট ছিল বিপক্ষে। তার পরের দিন অর্থাৎ 11ই ডিসেম্বর নির্বাচনে জয়লাভ পেয়ে রাজ্যসভাতেও বিলটি পাশ হয়ে যায়, যেখানে 125টি ভোট ছিল এই বিলের পক্ষে এবং 99টি ভোট ছিল বিপক্ষে। আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে প্রতারিত হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে আশ্রয় নিয়েছিল তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়। পূর্ববর্তী বিলে বলা ছিল ভারতীয় নাগরিকত্বের জন্য অবৈধ অধিবাসীদের অবশ্যই শেষ 12 মাস আর পূর্ববর্তী 14 বছরের মধ্যে 11 বছর ইন্ডিয়ায় থাকতে হবে।
কিন্তু 2019-এর সংশোধনের পর এই বিলে বর্ণিত 3টি দেশের 6 ধর্মাবলম্বী মানুষের জন্য ভারতে বসবাসের সময় 11 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। কিন্তু বিলে আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার উপজাতি অঞ্চলগুলি, যেগুলি সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত, সেগুলিকে এই ছাড় দেওয়া হয়নি। এই উপজাতি অঞ্চলগুলির মধ্যে রয়েছে আসামের কার্বি অ্যাংলং, মেঘালয়ের গারো পাহাড়, মিজোরামের চাকমা জেলা এবং ত্রিপুরার উপজাতি অঞ্চলগুলি। এছাড়া ইনার লাইন পারমিটের মাধ্যমে নিয়ন্ত্রিত অঞ্চলগুলিকেও এই ছাড়পত্র থেকে বিরত রাখা হয়, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং নাগাল্যান্ড। ভারতে বসবাসকারী বিদেশিরাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। বিলে বিদেশি ভারতীয় নাগরিকত্ব বাতিল করার নতুন বিধানও রয়েছে, যেমন জালিয়াতির মাধ্যমে নিবন্ধীকরণ। ওসিআই ধারককে 2 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত করার ক্ষেত্রে এবং ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্বের স্বার্থে ওসিআই বাতিল হতে পারে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক অবহিত কোনো আইন লঙ্ঘনের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। নাগরিকত্ব বাতিল করার আগে ওসিআই ধারককে তার পক্ষে থাকা মতামত প্রকাশেরও সুযোগ দেওয়া হবে। এই বিলের বিপক্ষে থাকা বিরোধীদের মতে এই বিল ভারতীয় সংবিধানের আর্টিকেল 14, 15, 21, 25 আর 26কে লঙ্ঘন করছে। বিরোধীদের মতে এই বিল সমানতার মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। ভারতীয় সংবিধানের নীতি না মেনে এইভাবে ধর্ম নিয়ে ভেদাভেদ করা যাবে না। আবার অনেকে শ্রীলঙ্কায় প্রতারিত তামিল নাগরিকদের লিস্টে সামিল না করার বিরোধিতা করেছেন। বিশিষ্ট সাংসদ সুপ্রিয়া দেবী বলেন, আমাদের সংবিধান সমানতার নীতিতে আধারিত। আর্টিকেল 14 আর 15-এর কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান যে এই বিলের সাথে তিনি সহমত হতে পারেননি। এই বিলের সর্বাধিক বিরোধিতা হচ্ছে উত্তর পূর্ব ভারতে। সংসদ থেকে শুরু করে পথে ঘাটেও এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। 10ই ডিসেম্বর এই কারণে আসামে 12 ঘন্টার বন্ধ হয়েছিল। শুধু সেখানকার সাধারণ বাসিন্দারাই নয়, স্কুল কলেজের পড়ুয়ারাও এই আন্দোলনে সামিল হয়েছে। বেশ কিছু জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারাও জারি করা হয়। ত্রিপুরাতে 10ই ডিসেম্বর দুপুর 2টো থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য SMS এবং ইন্টারনেট পরিষেবা সাসপেন্ড রাখা হয়। এই অঞ্চলগুলির বড় বড় ইউনিভার্সিটিগুলোতেও 1 সপ্তাহ ধরে প্রতিবাদী মিছিল চলতে থাকে। পশ্চিমবঙ্গেও এর মারাত্মক প্রভাব পড়েছে। ক্ষিপ্ত জনগণ ট্রেনে পাথর ছুটছে, ট্রেন অবরোধ করছে, স্টেশন চত্বরে আগুনও অবধি লাগিয়ে দিচ্ছে। লোকসভাতে বিল পাশ করার সময় গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, এই বিল ভারতীয় নাগরিকদের ওপর কোনোরূপ প্রভাব ফেলবে না। অমিত শাহ বলেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019-এ সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করা হয়নি, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই ভারতে থাকার অনুমতি দেওয়া হবে না। আজকের মতো এতটাই। নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব পরবর্তী ভিডিওয়। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।